আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করেই আজকের এই বিষয়টি বলতে চাচ্ছি। সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্র তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এক্ষেত্রে পঞ্চম বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আপনারা যারা রাজনীতি ছাত্র, রাজনীতি অধ্যয়ন করেন, তারা সবাই পঞ্চম বাহিনীকে জানেন, যারা পরিচয় গোপন করে বেঈমান রূপে, মুনাফিক রূপে কোন একটি দলের মধ্যে ঢুকে যায়, গোষ্ঠীর মধ্যে ঢুকে যায় এবং কোন একটি বাহিনীর মধ্যে ঢুকে যায়। তারপরে ধীরে 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 সেখানে তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, অনেকটা শয়তানের কায়দায়, ইবলিসের কায়দায় প্রলোভিত করে ওই পরিবারকে শেষ করে, ওই গোত্রকে শেষ করে, ওই রাষ্ট্রকে শেষ করে, ওই বাহিনীকে শেষ করে। এদেরকে পঞ্চম বাহিনী বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বারবার এই পঞ্চম বাহিনী শব্দটি এসেছে। কমিউনিস্টদের মধ্যে সেই পুঁজিবাদী শক্তিদের চর, বিশেষ করে সিআইএদের চর ঢুকে সেই কমিউনিস্ট রাষ্ট্রগুলোকে ধ্বংস করা, এক্ষেত্রে পঞ্চম বাহিনী শব্দটা বেশি ব্যবহৃত হতো। আবার কেজিবি মানে রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা, তাদের লোকও সেই বিভিন্ন গণতান্ত্রিক দেশে ঢুকে যে অপরাধগুলো সংগঠিত করত, সেক্ষেত্রে তাদেরকে পঞ্চম বাহিনী বলা হতো। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে পঞ্চম বাহিনী কাজ করছে। এখন সেই পঞ্চম বাহিনী রাজনৈতিক দলের লোক হতে পারে, সেই পঞ্চম বাহিনী ভারতের রয়ের এজেন্ট হতে পারে, সেই পঞ্চম বাহিনী সিআইএর এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী ডিজিএফআই এর এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী যাকে বলা হয় কোনো শত্রু দেশ আমাদের, তাদের এজেন্ট হতে পারে। কিন্তু এই দুটো দলকে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, নানা বর্ণে, নানা ছন্দে বেঈমান, মুনাফিক, দুষ্ট চক্র দ্বারা নানাভাবে আক্রান্ত করা হয়েছে। ফলে এদের যে রাজনীতির প্রবাহ, সেই প্রবাহ বিষাক্ত হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গা নদীতে যেভাবে ট্যানারির বর্জ্য মিশ্রিত হয়ে পুরো মানে বুড়িগঙ্গাকে প্রাণহীন করে ফেলেছে। এখানে কোনো মাছ নিঃশ্বাস নিতে পারে না, কোনো মাছ বাঁচতে পারে না, এবং এই পানি মানুষের জন্য বিষে রূপান্তরিত হয়ে গেছে বর্জ্যে। একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো রাজনীতিতে পঞ্চম বাহিনীর অনুপ্রবেশের কারণে সত্যিকার অর্থে যারা রাজনীতির মাছ, মানে রাজনীতি করে যারা বাঁচতে চায়, যারা দলের প্রাণ ভ্রমরা, যাদের দ্বারা দলের নিঃশ্বাস প্রশ্বাস পরিচালিত হয়, যারা দলের ফুসফুস, যারা দলের হৃৎপিণ্ড, তারা এই বিষাক্ত পঞ্চম বাহিনীর কারণে নিঃশ্বাস নিতে পারছে না, দলের রক্ত সঞ্চালন হচ্ছে না। এখানে চাঁদাবাজ ঢুকে গেছে, এখানে অর্থ পাচারকারী ঢুকে গেছে, এখানে ধর্ষণকারী ঢুকে গেছে, এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে আইএসআই এর এজেন্ট ঢুকে গেছে, এখানে সিআই এর এজেন্ট ঢুকে গেছে, এখানে মোসাদের এজেন্ট ঢুকে গেছে। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন পঞ্চম বাহিনীর যে দাপট, সেই পঞ্চম বাহিনীর দাপটে নানা রকম সং ভং, নানা রকম কথা, নানা রকম ন্যারেটিভ এখন রাজনীতির ময়দানে চলে আসছে, যেগুলো আমরা কখনো শুনিনি। রাজনীতিতে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নয়। কোনোদিন আসমান থেকে ফেরেশতা এসে কোনো যুদ্ধক্ষেত্রে কারো জন্য যুদ্ধ করেনি। হিন্দু ধর্মের যে মহাভারত, তো হিন্দুদের যে কজন দেবতা রয়েছে, তার মধ্যে প্রধানতম দেবতা, তার নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ পঞ্চ পাণ্ডব যে ছিলেন, সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব যে ভাই বীর সেনাপতি অর্জুন। তো অর্জুনের যে রথ, ঘোড়া চালক, সেই ঘোড়ার চালক ছিলেন কে? কৃষ্ণ। তাহলে বুঝেন যে দেবতার অবস্থা কি। যার হাতে তলোয়ার থেকে ক্ষমতা থাকে, সেই ক্ষমতার ঘোড়ার চালক হয় দেবতা। আর ঘোড়া চালাতে চালাতে সেনাপতিকে সে বুদ্ধি দিত, অর্জুন
কে বুদ্ধি দিত? কৃষ্ণ। এই হলো অলৌকিক। তো যদি এখানে অলৌকিক পাওয়ার থাকতো তাহলে কৃষ্ণ সুমন্তর ছু, যা, জ্বলে যা, পুড়ে যা, ছারখার হয়ে যা, মরে যা, তছনছ হয়ে যা, তাই তো হতো। তাই তো হয়নি। অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছে, সে তাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই হলো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক। এখানে বুদ্ধি, পরামর্শ, কৌশল এবং যুদ্ধ, এর বাইরে কোনো অলৌকিক কাহিনী নেই। যারা সুমন্তর সু দিয়ে আকাশ থেকে পরি নামিয়ে আনতে পারেন, জিন নামিয়ে আনতে পারেন, যারা মানে এখানে বসে ফু দিয়ে মক্কা শরীফের বাতি নিভিয়ে দিতে পারেন, মদিনা শরীফকে অচল করে দিতে পারেন, এই ঘটনা কখনো রাজনীতিতে ঘটে না। কিছু অন্ধ ভক্ত রয়েছে, কিছু অপদার্থ রয়েছে, কিছু মূর্খ রয়েছে, যারা এই দুনিয়াতে বসে বেহেশতের টিকিট কিনে দুনিয়াতে বসে চোখ বুঝে তারা আরশে আজমে চলে যায়, তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে, এই বাংলাদেশে বসে বসে এরকম কিছু মূর্খ লোক আছে। তো তাদের কথা আলাদা, তারা ইতিহাসে কখনোই রাজনীতি করেনি। যারা রাজনীতি করেছে তাদেরকে রাজনীতির ব্যাকরণ মেনে রাজনীতি করতে হয়েছে, এর বাইরে অন্য কোনো কথা নেই। তো এই যেটা বলছিলাম যে এই পঞ্চম বাহিনী যেটি করে সেটা মানুষের ধর্মীয় আবেগকে, প্রেম, ভালোবাসা, গোত্র প্রীতি, প্রতিহিংসা, তারপরে মানুষের মনের মধ্যে লোভ, ক্রোধ, এইগুলোকে জাগিয়ে তোলে। যেমন একজন লোক আছে, ও টার্গেট করছে ব্যাংক চুরি করবে, ওকে বলা হলো তুমি একটা ব্যাংকের মালিক হওয়া, এই কাজ করো। এই পঞ্চম বাহিনী করে। দলের মধ্যে যে সমস্ত লোকজন আছে ব্যাংক চোর, তো তাদেরকে রাজনীতির পরিবর্তে ব্যাংক চুরির পরামর্শ দেয়। আর এক জাস্ট ইবলিসের মতো। যে লোক ধর্ষণকারী আছে সে বলে যে অমুক জায়গাতে একটা নায়িকা আছে, অরক্ষিত অবস্থায় আছে, ঘুরে আছে, উঠে নিয়ে আসো, গ্যাং রেপ করে ছেড়ে দাও, তোমার হাতে হাতে ক্ষমতা আছে না। পঞ্চম বাহিনী কাজ করে। ওর ওই কাজের ফলে কি হচ্ছে? পার্টির বদনাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, বাহিনীর বদনাম হচ্ছে। ধরুন কোন একটা বাহিনীতে এরকম একজন দুষ্ট লোক আছে যার মনের মধ্যে রেপ করার আকাঙ্ক্ষা, তো যারা এই পঞ্চম বাহিনী হয় ওরা মানসিক, শারীরিক, অর্থনৈতিক, অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয় যত লোভ, লালসা, কামনা, বাসনা রয়েছে ওই ব্যাপারে তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট থাকে। সেই টেস্টে তারা উত্তীর্ণ হয়ে তারা এক্সপার্ট হয়ে যায় এবং সেই অনুযায়ী তারা ঢুকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে একেবারে শেষ করে দেয়। তো রাজনৈতিক দলগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এখান থেকে রাজনৈতিক দল বেরোতে পারছে না এখন পর্যন্ত। টিল নাও বিএনপিও বেরোতে পারে না, আওয়ামী লীগও বেরোতে পারছে না। অন্য যারা রাজনৈতিক দলগুলো আছে আমি তাদের নামই নিলাম না। এখন বাংলাদেশে যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ এখানে পঞ্চম বাহিনী ঢুকে এটাকে শেষ করে দিয়েছে। বাকি ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর মধ্যেও অনেক আগের থেকে পঞ্চম বাহিনী মানে ঢুকেছিল, কিন্তু এদের যে লেফট রাইট, এদের যে ট্রেনিং, এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এর কারণে কি হচ্ছে, পুলিশের মতো, সচিবালয়ের মতো, আওয়ামী লীগের মতো, বিএনপির মতো এখানে পঞ্চম বাহিনী অতটা সফল হতে পারেনি, কিন্তু তারপর তারা সফল হয়েছে। এদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার্স ম্যান বানানো হয়েছে, এদের মধ্য থেকে যাকে বলা হয় লুটেরা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ব্যাংকিংও তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সেই যাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট নেওয়ার যে ধান্দাবাজ কর্মকর্তা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ভারতের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে আইএসের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সিআইএর দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে চীনের দালাল তৈরি করা হয়েছে, কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু গত 1 বছরে পঞ্চম বাহিনী সেই দীর্ঘদিন ধরে তারা যে কাজগুলো করছে সেটার সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাচ্ছে এই গত 14 মাস ধরে সেনাবাহিনীর ভিতরে এই পঞ্চম বাহিনী। আর সেই পঞ্চম বাহিনীর যদি সফলতার মুখ দেখে তাহলে আমাদের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। এখানে পুলিশ যেভাবে কাজ করছে ট্রেনে হিসেবে ভেঙে চুরে, এটা পুলিশ পারছে, বা সচিবালয়ের আমলারা কামলারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়ে তারা প্রত্যেকটা মুহূর্তে কাজ করছে, এটা সেনাবাহিনী পারবে না। সেনাবাহিনী চকিদার হতে পারবে না, ওকে ওর মতো করে থাকতে হবে। ওকে যদি মানে কমান্ডের মধ্যে থাকে তাকে কাজ করতে হবে, বাপের বেটার মতো কাজ করতে হবে, আদারওয়াইজ তাকে পরিপূর্ণভাবে ডিসব্যান্ড হয়ে যেতে হবে। লাইক ধরুন অটোম্যানদের একটা বাহিনী ছিল জেনিসারি, তারপর আমাদের বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী, আমাদের বাংলাদেশে ছিল রক্ষী বাহিনী, আমাদের বাংলাদেশে ছিল বিডিআর,
বাংলাদেশের রাইফেলস। তারপর সাদ্দাম হোসেনের ছিল রিপাবলিকান গার্ড, খুব ইফেক্টিভ। তো এখানে যখন পঞ্চম বাহিনী ঢুকে গিয়েছিল এই সমস্ত জায়গাগুলোতে, এর ফলে এই বাহিনীগুলোকে কিন্তু ডিসব্যান্ড করতে হয়েছিল, পরিপূর্ণভাবে ডিসব্যান্ড, তাদের নাম পাল্টাতে হয়েছে, তাদের অস্তিত্ব বিলুপ্তি করা হয়েছে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর মতো একটা মৌলিক বাহিনী যদি ডিসব্যান্ড করা হয়, এটা যদি অকার্যকর হয়ে পড়ে, তাহলে বুঝতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোথায় যাবে। যেভাবে মহীশূরে ঘটেছিল, যেভাবে যাকে বলা হয় আফগানিস্তানে ঘটেছিল কয়েকবার, আফগানিস্তানে তো 4-5 বার ঘটেছে, সেখানে সে পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়েছে। সেই রুশরা যখন, রাশিয়ান আর্মি যখন আধিপত্য বিস্তার করলো, তখন আমানুল্লাহর বাহিনী ডিসব্যান্ড হয়ে গেল, নতুন বাহিনী আসলো। তারপর যখন রাশিয়ান বাহিনী পরাস্ত হলো, পরাস্ত হওয়ার পরে সেখানে নতুন করে সেই আফগান মুজাহিদদের 3-4টি বাহিনী তৈরি হলো, সেই বাহিনী ডিসব্যান্ড হলো, আবার তৈরি হলো তালিবান বাহিনী। তালিবান বাহিনী তৈরি ডিসব্যান্ড হলো, আমেরিকার মদতে শুরু হলো আফগান মিলিটারি। হামিদ কারজাইরা কয়েক বছর চালালো, সেই পুরো মিলিটারি ডিসব্যান্ড হয়ে আবার আফগানিস্তানে নতুন তালেবান বাহিনী তৈরি হয়েছে, অ্যাবসলিউটলি ডিসব্যান্ড করা হয়েছে। বাংলাদেশের এই পঞ্চম বাহিনী যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে আমাদের অবস্থা ঠিক আফগানিস্তানের মতো হবে, এর চেয়ে একটু 19-20 হবে না, পাকিস্তানের মতো হবে না, আফগানিস্তানের মতো হবে। কাজেই যারা দেশকে ভালোবাসেন, যারা রাজনীতি করে গণতান্ত্রিক পরিবেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান, আদায় করতে চান, মানুষজনের অধিকার নিশ্চিত করতে চান, একটি সুন্দর দেশে বসবাস করতে চান, তারা বক্ষকে প্রসারিত করুন, সাহস সঞ্চয় করুন এবং পঞ্চম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলুন, তাদেরকে খুঁজুন, প্রতিবাদ করুন যার যার অবস্থায় এবং যার যার অবস্থান থেকে যতটা সম্ভব, কলম দিয়ে, কথা দিয়ে, বাক্য দিয়ে, শব্দ দিয়ে, প্রয়োজন হলে আরো কিছু দিয়ে। কিন্তু পঞ্চম বাহিনী যদি রোধ করতে না পারেন, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেনাবাহিনী, পুলিশ বাহিনী কিচ্ছু থাকবে না। কাজেই এই মুনাফিকদেরকে ধরুন এবং বিচার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। করা হয়েছে একরকম, এবং আজ আমরা ঘোষণা করা হয়েছে সেনাবাহিনী যে তাদের রাখা হবে এবং সাব জেল ঘোষণা করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি আছে, কি কারণে তাদেরকে এই গ্রেপ্তার করা হলো বা কেনই বা তাদেরকে মানে পুলিশ অ্যারেস্ট না করে সাব জেলে রাখা হলো, এই বিষয়গুলো যে একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার অগন্ত সুস্থতাদেরকে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদে থাকবেন। দেখেন, সশস্ত্র বাহিনীতে গ্রেফতার করা, জেলে রাখা, এটা তো চিরাচরিত নিয়ম হয়ে আসছে। আর্মিদের নিজস্ব আইন আছে, এমবিএমএল আছে, মিলিটারি অফ বাংলাদেশ মিলিটারি ল আছে। সে অনুযায়ী তাদেরকে জেলে রাখা 90 দিন পর্যন্ত সেনাবাহিনী তার নিজস্ব জেলে যে কোনো র্যাঙ্কের লোক তাকে রাখতে পারে। সেনাবাহিনী তো অহরহই 28 দিন, 3 মাস জেল হচ্ছে, অহরহ হচ্ছে। প্রতি মাসে, প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিভিশনে, কোনো না কোনো ক্যান্টনমেন্টে 2-4-5 জনকে এরকম 28 দিন জেল দেওয়া হচ্ছে, 7 দিন জেল দেওয়া হচ্ছে। এবং সেই জেল দিয়ে তাদের নিজস্ব কারাগারি আছে এবং সেখানে রাখার একটা আছে, যেটাকে বলা হয় আর্মিতে কোড বলা হয়, সেখানে একটা সেল থাকে। সেই সেলে রাখার প্রভিশন আছে, আইনেই আছে, আইনগতভাবে আছে। এবং অফিসারদেরকেও যদি কোনো গ্রেফতার করা হয়, তাহলে অফিসার ম্যাচে সেখানে একটা রুম রাখা হয়, সেই অফিসার রুমে অফিসারকে আটক রাখা হয় এবং তার পাশে একজন সিপাহীকে দিয়ে 24 ঘন্টা 3 জনকে দিয়ে প্রহরায় রাখা হয়। এবং যখন অফিসার যে র্যাঙ্কের হোক না কেন, সেই র্যাঙ্কের একজন অফিসার তাকে পাহারায় রাখে। আর যদি কালেকটিভলি যদি অনেককে রাখা হয়, তাহলে সেখানে রাখে, কারণ অফিসার তো আন্ডার ওথ, তারা ওখানে থাকবে। তাদেরকে যদি বলা হয় যে বাংলাদেশের এই মিলিটারি লতে যদি কেউ পালিয়েও যায়, তাহলে তো অসুবিধা নয়, পালিয়ে গেলে তার তো পানিশমেন্ট আরো বড়। যে অফিসার পালিয়ে গেছে, তার তো পালিয়ে যাওয়ার পানিশমেন্ট তো যাবজ্জীবন না, মৃত্যুর মধ্যে হতে পারে সেনাবাহিনীর আইনেই। কাজে এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুইটা জিনিস পরিষ্কার হয়েছে গতকালকের এতে। একটা পরিষ্কার হয়েছে যে সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যাদের আসামি করা হয়েছে তাদেরকে তারা আলাদা করে এক জায়গায় হেফাজতে রেখেছে।
হেফাজতে রাখা যে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু মিন করে না, তাদেরকে রাখা হয়েছে। আদালত 22 তারিখে আদালত তাদেরকে যাওয়ার কথা, তো 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, 22 তারিখে তারা যাবে। এখানে যদি তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে তাহলে সেটার জবাব তো থানাওয়ালা দেবে। থানা ওসি বলবে, ক্যান্টনমেন্ট থানা ওসি বলবে আমি ওয়ারেন্ট পেয়েছি, আমি এদেরকে গ্রেফতার করতে আসছি। আমরা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ওসিদের কাছ থেকে এই ধরনের কোনো গ্রেফতারি প্রণয়নের কথা জানি না, জানতে পারি নাই, বা কোনো বক্তব্য দেয় নাই। ইতিমধ্যে দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীর একটি বাড়িকে সাব জেল ঘোষণা করেছে। আপনি জানেন সাব জেল অনেক আগে থেকেও ছিল, পাকিস্তান আমলে এখানে বিভিন্ন সময়ে ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল করা হয়েছে, তার ইতিহাস আছে। অতীতে আমরা দেখেছি যে সংসদ ভবনেও সাব জেল করা হয়েছে। সংসদে যেখানে সংসদ থাকেন, স্পিকাররা থাকেন, সেখানে 2 ডিপ্টি স্পিকারের বাসভবনকেও সেখানে সাব জেল করা হয়েছে। এটা আইনগত ব্যাপার। এখন ট্রাইব্যুনাল যখন বসবে তখন ট্রাইব্যুনাল দেখবে যে তাদেরকে যথাযথ আইনগতভাবে তার সামনে উপস্থাপন করা হয়েছে কিনা। আদালত তো 22 তারিখের আগে কোনো আগ্রহ নাই, থাকার কথা না। আদালত তো আসামির পক্ষেও না, আসামির বিপক্ষেও না। আদালত তো নিরপেক্ষ। আদালতের সামনে যখন আসামি আসবে তখন আসামিকে ওনাকে আসামির বিপক্ষে যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলবে, তারা তথ্য প্রমাণ ওনার সামনে দাখিল করবে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি বিচার করবেন এবং বিচার করার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন এবং প্রয়োজন পড়লে তার পক্ষেও ডিফেন্স লয়ার, প্রসিকিউটর যেমন আছেন ঠিক প্রসিকিউটরের এগেনস্টে আর্মি অফিসাররাও ডিফেন্স লয়ার নিয়োগ করতে পারবে। এখানে তারা অ্যাবসেন্টিজ না। এখানে তো এরা শেখ হাসিনা বা কামালের মতো তারা এখান থেকে পলাতক না। এরা ভেরি মাচ ইন দি বাংলাদেশ, ইন দি কান্ট্রি, ভেরি মাচ ইন সার্ভিস। তারা চাকরির মধ্যে আছে, বাংলাদেশে আছে। তাদের যদি সমন দেওয়া হয়ে থাকে সমন অনুযায়ী তারা যাবে। আর সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে থাকে তাহলে সেনাবাহিনী তাদের আদালতের সময়ক্ষণ অনুযায়ী আদালতে পাঠিয়ে দেবে। সেখানে প্রসিকিউটর উকিল বেটার কথা বলা কি আছে? প্রসিকিউটর তো সরকার না। এই যে প্রসিকিউটর যে বেয়াদবের মতো ফাজলামি করতেছে, দেশটাকে অশান্তিতে নিয়ে আছে, এটার তো বিচার হওয়া দরকার। সে তো উকিল, সরকারের উকিল, সে তো আদালত না, আদালতের একটি অংশ না। সে আদালতের সহায়তাকারী অফিসার, সহায়তা করার, আদালতে ডিকটেট করার তো সে কেউ না। সে কিন্তু আবার ওই কাজই করতেছে অতীতে যেগুলা শেখ হাসিনা আমলে হয়েছিল, অতীতে যারা এরকম ভাবে করেছে। তো এখন সে কেন বলতেছে এগুলো? কেন বলতেছে? আদালত সমন দেখ, ওয়ারেন্ট দেখ। ওয়ারেন্ট যদি পুলিশকে দিয়ে থাকে, পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়া আদালতে সুপর্দ করবে। এখানে তো ওই চিফ প্রসিকিউটরের নো বিজনেস, তার তো কিছু করার নেই। তার মানে সরকার এসে কঞ্চির চেয়ে, বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে যাচ্ছে। সরকার তাকে নিয়োগ দিয়েছে মামলা পরিচালনা করার জন্য। মামলা গ্রেফতার হবে কি হবে না, কার ফাঁসি হবে, কার দণ্ড হবে, এটা তো দেখার দায়িত্ব তার না। তার দায়িত্ব হলো যে আসামিদের বিরুদ্ধে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে সেগুলা তথ্য প্রমাণ সহ আদালতের সামনে উপস্থাপন করে প্রমাণ করা যেগুলা তারা অপরাধী, ওইটা তার দায়িত্ব। কিন্তু সেটা না করে আজকেও দেখলাম সে টেলিভিশনে বলছে যে পুলিশের কাছে হ্যান্ড করতে হবে, পুলিশ নিয়ে আসবে। কেন? আদালতে একটা লোককে নিচে ইচ্ছা করে অনিশ্চ হইলেও কি আদালতে একজন নিজে আইসা আদালত দাঁড়াতে পারে না? ধরেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, ওয়ারেন্টটা যেভাবে হোক পুলিশের নজর এড়াইয়া আপনি সরাসরি আদালতে এসে হাজির হলেন, পারেন না? এটা কি অন্যায়? আদালত জিজ্ঞাসা করবে আপনি সরাসরি কেমন আসলেন, আপনাকে পুলিশ কেন ধরলো না? আমাদের এরকম অহরহ দেখি যে অনেকেই আদালতের ওয়ারেন্ট হলে পরেও পুলিশের কাছে ওয়ারেন্ট পরে থাকে, পুলিশের চোখে ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরে তারা চলে আসে। এমনকি অনেকে ওয়ারেন্টের আসামিকে আমরা দেখেছি হাইকোর্টে আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে চলে যায়। আমাদের এরকম উদাহরণ আছে, অতীতে এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি। অনেকে একদিন দুদিন আগেও গিয়ে হাইকোর্টে অবস্থান নিয়েছেন, হাইকোর্টে বারান্দা আশ্রয় নিয়েছেন। কারণ একটা সময় ছিল যে হাইকোর্ট থেকে কাউকে অ্যারেস্ট করা যেত না। এগুলো তো অতীত ভুলে গেছে। এখন এই ওয়ারেন্টটা তো হাজির হওয়ার জন্য কোর্ট, আদালত, অপরাধ কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর মাননীয় বিচারপতি আদেশ দিয়েছেন আগামী 22 তারিখে সকাল 10টায় তার সামনে যেন আসামিরা উপস্থিত থাকে। আমি ওয়ারেন্ট দিয়েছি কিনা জানি না, যে ওয়ারেন্ট দিয়ে থাকে তাহলে বলেছে 22 তারিখে তাকে হাজির করানো হোক। তো 22 তারিখে আগে
আগে তাকে অ্যারেস্ট করার দরকার নাই, 22 তারিখে তাকে হাজির করে। একদিন 2 দিন 3 দিন আপনি হাজির রাখবেন কেন তাকে? এটা কোন আইনে রাখবেন? আপনি যদি একদিন আগে অ্যারেস্ট করেন তাহলে কোন আইনে তাকে রাখবেন? আপনাকে তো বলাই হয়েছে 22 তারিখে আপনি করবেন। আর পুলিশ কেন অ্যারেস্ট করবে? তাকে অ্যারেস্ট করতে বলা হয়নি, তাকে বলছে হাজির করতে। এগুলো বুঝতে হবে, আইনের ব্যাখ্যাটা বুঝেন। ওকে অ্যারেস্ট করেন, এটা এক জিনিস, আর তাকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করেন, এটা আরেক জিনিস। সমন হলেও সে নিজের থেকে আদালতে আসবে। এখন অ্যারেস্ট হয়েও আদালতে যেতে পারে, অ্যারেস্ট না হয়েও আদালতে সে একজন গিয়ে হাজির হতে পারে। এখন যদি সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানে অফিসারদেরকে নিয়ে আদালতে হাজির করে দেয়, তাহলে তাজুলের মাথা ব্যথা কেন? তাজুল তো এখানে এটাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে যাচ্ছে, রাজনীতি করার চেষ্টা করছে। তাজুল এখানে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত উষ্মা, ব্যক্তিগত কাজ দেখাচ্ছে, যেটা তো আইনের চোখে অপরাধ। সে তো কোনো পক্ষপাতিত্ব করতে পারে না, এটা তো আইনের চোখে অপরাধ। সে তো সরকারের উকিল, সরকার যেটা বলবে। এই সরকার সে সাবজেল করেছে, সে বলছে কে সাবজেল করেছে আমি জানি না, কিন্তু লটা আছে দেখেন তো। এবং তোমাকে নিয়োগ দিছে কে? তোমাকে তো নিয়োগ দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধেই আইন মন্ত্রণালয় তোমাকে নিয়োগ দিয়েছে, কিন্তু তোমাকে তো নিয়োগটা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মামলাটা করানোর জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। তো এখন তুই বলতেছো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবজেক্ট করছে, কি করছে না করছে, যে ভাষাগুলো ব্যবহার করেছে, এগুলা যেন ইমাজিন। এবং সবাই বলতেছে সে নাকি জামাতের লোক। শুধু জামাতের লোক না, সবাই জানে সে বিপার্টির লোক। আমি অন্তত 10টা বিপার্টি মিটিং এ আমাকে দেওয়া হয়েছে বিভিন্ন বিশেষ অতিথি হিসেবে। আমি বিপার্টি মিটিং এ গিয়েছি, তাদেরকে বিভিন্ন সব বক্তব্য রেখেছে বিপার্টির কাছে। বাইরে অতিথি হিসেবে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী, তাদের এই সমস্ত অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান সবসময় আমি তাকে দেখেছি এই পার্টির অফিসে। সে আমাদের কাছে আসছে, বসছে, কথা বলছে, আমাদেরকে আপ্যায়ন করছে, আমাদের সমাদর করছে, রিসিভ করছে। আমরা সেখানে বক্তব্য দিয়েছি, ভালো মন্দ কথা বলেছেন। আপনি এবি পার্টির হয়ে আপনি সরকারের কেউ না, সরকার নিয়োজিত উকিল, টাকা পান প্রতিদিন, ঘন্টায় ঘন্টায় আপনি টাকা পান, প্রতিটি মামলা উপস্থাপন করে টাকা পাচ্ছেন, সরকারের উকিল আপনি। আপনি কি করে মামলার ব্যাপারে এ সমস্ত মন্তব্য করেন? এগুলো আমি কর্তৃপক্ষকে বলবো দেখার জন্য। এবং আমার মনে হয় সে দেশে একটা গন্ডগোল সৃষ্টি করার তৎপরতা চালাচ্ছে, এবং সে তাকে ইন্ধন দিচ্ছে কেউ না কেউ হয়তো। এটা বিচারকে অলরেডি এই বিচারটা অলরেডি আলটা ভাইরাস হয়ে গেছে, বিচারটা অলরেডি অবৈধ হয়ে গেছে। কারণ চিফ প্রসিকিউটর সরকারের কোনো অনুমতি না নিয়েই ফর্মাল চার্জ মেমো আকারে না দিয়ে, আবেদন আকারে না দিয়ে, চার্জশিট দিয়ে সে অলরেডি এটাকে অ্যান্টিভাইরাস করে ফেলেছে, এটাকে অবৈধ করে ফেলেছে। কারণ তাকে আগে সরকারের অনুমতি নিতে হবে। এই মামলাটা চলবে কি চলবে না, এখন যদি হাইকোর্টে গিয়ে কেউ রিট করে ফেলে, যদিও এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের এগেইনস্টে কোনো রিট করা যাবে না, কিন্তু ট্রাইব্যুনাল যদি বিচারটা যদি অবৈধভাবে করে তখন কি করবেন? যেমন ট্রাইব্যুনাল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন, উনি প্রথমে সমন জারি না করে, লেখা আছে সমন অথবা ওয়ারেন্ট, উনি সমন জারি করেন নাই। তাহলে যিনি এই ট্রাইব্যুনালটা গঠন করেছেন, ট্রাইব্যুনালটা গঠন করেছে বাংলাদেশ সরকার, তো সরকার কাছে তো জবাব চাওয়া যেতে পারে। আর সরকারের বিরুদ্ধে তো রিট হতে পারে যে তুমি কি তোমার আদালত বানিয়ে দিয়েছ। হয়তো ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোনো রিট করা যাবে না, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোনো রিট করা যাবে না, হয়তো ট্রাইব্যুনালের অ্যাক্ট অনুযায়ী ট্রাইব্যুনালে কোনো অ্যাক্টিভিটিসের জন্য রায় দেওয়া যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে তো মামলা করা যাবে তুমি অবৈধভাবে এই ট্রাইব্যুনালটা গঠন করেছো। এটা তো আইনে বাধা নাই। এখানে তো তোমার যে গঠিত আইন দিয়ে তুমি আইন দা করেছো, তোমার এই আইন তোমার গঠিত ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত প্রসিকিউটররা মানতেছে না, তারা ক্ষমতা বহির্ভূত কাজ করতেছে। এই ব্যাপারে যদি কেউ রিট করে তখন আমরা কি করবে? রিটটাকে ফেলে দিতে পারবে না, ফেলে দিলে কি হবে? তখন আইনের শাসন নিয়ে প্রশ্ন হবে, তখন হাইকোর্টের নিয়ে প্রশ্ন উঠবে, তখন আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক পর্যায়ে এটার ভাবমূর্তি নিয়ে এই প্রশ্ন হবে। আজকে সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করতে গিয়ে উদ্দেশ্য প্রণীত ভাবে, এবং এখানে উদ্দেশ্যগুলো বোঝা যাচ্ছে, সে অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তির স্বার্থে মেলা ফাইডি কারণে সে অসৎ উদ্দেশ্যে সেই কাজগুলো করতেছে। এগুলো তো প্রমাণিত হয়েছে। এগুলো আমি তো তার বিরুদ্ধে কথা বলার কথা না। ওই জেনারেলরা যেমন আমার পরিচিত, এই অ্যাটর্নি, এই চিফ প্রসিকিউটর আমার পরিচিত, বরঞ্চ তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, কিন্তু যারা গ্রেফতার হয়েছে বা যাদেরকে আদালত সোপর্দ করা হচ্ছে, মামলা করেছে, তাদের সঙ্গে তো আমার ব্যক্তিগত পরিচয় নাই, তাদেরকে চিনিও না। দেখ আমাদের অনেক জুনিয়র অফিসার, তাদেরকে চিনিও না কাউকে, কিন্তু অফিসার, আমি তাকে অন করি।
সে অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, শাস্তি হবে, 100 সাজা হবে, তার বিচারে আওতায় আনা হবে। সে তার অপরাধের জন্য অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কিন্তু তার প্রতি তো আপনি অসম্মানজনক কোনো আচরণ করতে পারেন না। আপনার ফাঁসির আসামিকে গলায় রশি লটকাইয়ে ফাঁসি দিতে পারেন, কিন্তু পায়ে লটকে ফাঁসি দিতে পারেন না তো। তাকে পায়ে ঝুলাই তো লটকায় মারতে পারেন না। পায়ে ঝুলাই রাখলেও মানুষটা মারা যাবে, আপনি কি পায়ে ঝুলাই রেখে তাকে মারবেন? তাকে তো বলা হয়েছে, তাকে তো বলা হয়েছে তাকে ফাঁসিতে ঝুলাই মারতে হবে। এবং ফাঁসিতে ঝুলানোর আগুনে যদি সে 1 কাপ চা খেতে চায়, তাহলে 1 কাপ চা খাওয়াইতে হবে, তাকে খাওয়াই দিবে। তার শেষ ইচ্ছা যদি একমাত্র মুক্তি ছাড়া, যেটা সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব, সেই ধরনের যে কোনো দাবি বা আবদার সে করলে সেটাও আপনি শুনতে বাধ্য। এটাই তো আইনের প্রতি শ্রদ্ধা দেখানো। কিন্তু এটা করলেন না, না করে কি হচ্ছেন, বিচারটাকে প্রচন্ড বিতর্কিত করলেন। এবং এই বিচারটা এমন বিতর্কিত করলেন যে এই বিচারটা আজকে সঠিকভাবে হবে কিনা এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষের মনে সংশয় সৃষ্টি হয়েছে, এবং এটাকে হাইলি সেন্সিটিভ পলিটিক্যালাইজ করে ফেলা হয়েছে। এবং এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে বড় রাজনৈতিক দলগুলোকে। আচ্ছা, সেনা বাহিনীকে অপমান করা মানে দেশের সার্বভৌমত্ব অপমান করা, সেনা বাহিনীকে দুর্বল করা মানে আমার দেশের স্বাধীনতাকে দুর্বল করা, আমার দেশে অখণ্ডতা রক্ষা করার ক্ষমতাকে দুর্বল করা। আজকে যদি বহিঃশত্রু আমার দেশে আক্রমণ করে, তখন আপনি কি করবেন? এবং আপনি যে প্রভোগ করতেছেন, আপনি এই প্রভোগের বদলে তারা যদি করে, আমি তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার প্রতিবেশীরা অত্যন্ত সুন্দর সঠিক ব্যবহার করছেন, তারা এই ব্যাপারে নাক গলাচ্ছেন না। কিন্তু যদি গলান, যদি কারো পক্ষে চলে আসেন, আপনি দেখেন অতীত ইতিহাস তো আমরা দেখেছি কিভাবে হয়েছে। আপনি মনে করেন না যে সব জিনিস এত সহজে হয়ে যাবে। আমি আপনাকে একটা বিনয়ের সঙ্গে একটা কথা মনে করে দিতে চাই। পাকিস্তান কিন্তু 71 সনেও একটা নির্বাচনের পায়তারা করেছিল। এই নির্বাচনটা অক্টোবরে হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচনটা তারা করাতে পারে নাই। করাতে না পারার কারণে তখন মিত্র বাহিনী তৈরি করা হয়েছিল নভেম্বরের ফার্স্ট উইকে। মিত্র বাহিনী তৈরি করে মিত্র বাহিনীকে সাহায্য করার নামে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেমে গেছে। তারা কিন্তু পশ্চিম পাকিস্তান আক্রমণ করে, তারা মিত্র বাহিনীকে সহায়তা করার জন্য নেমে এসেছে। আজকে আপনি ভুলে যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশে, এখনো ভারতে আছে। তার পদত্যাগ পত্র কিন্তু আপনাদের কারো কাছে নাই, বাংলাদেশের কারো কাছে পদত্যাগ পত্র নাই। এবং গত সংসদকে যদি অবৈধ বলেন, সে অবৈধ সংসদেরও বা ওই যে কি বলে প্রক্সি কি বলে সংসদেরও বেশিরভাগ সংসদ সদস্য অবস্থান করতেছে। তারা পার্লামেন্টে কিন্তু যদি আইসা তারা বাংলাদেশের কোনো একটা সীমানায় আইসা বৈশা একটা পার্লামেন্ট দাবি করে এবং সেখানে বসে, এবং সেটাকে যদি কোনো একটি রাষ্ট্র, 1 বা 2টি রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু ওই সরকারটা বৈধ হয়ে যেতে পারে। আপনি এই জিনিসগুলো তো এত সোজা না। অক্টোবর থেকে আগে ফেব্রুয়ারি নির্বাচন, অনেক পথ বাকি। এখন এই যে পানিটা ঘোলা করার চেষ্টা করছেন, এই যে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, সেনাবাহিনী ইমেজ নষ্ট করার চেষ্টা করছেন, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। আমাকে বলেন যেখানে আদালত মামলা গ্রহণ করেছে, সেখানে ধরে নিলাম সে চার্জশিট দিয়েছেন, ঠিক আছে, এটা মেনে নিলাম, দিয়েছেন, ভালো কথা। ধরে নিলাম যে আদালত তাদেরকে আদালতে সোপর্দ করার জন্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সে ওয়ারেন্টটা তো কার্যকর হবে আগামী 22 তারিখে। আপনি 22 তারিখ পর্যন্ত দেখেন না, এই অফিসাররা যদি নিজেরাই যদি গিয়ে হাজির হয়, তখন কি করবেন? হয় তাকে জামিন দিবেন, না তাকে জেলে পাঠাবেন। জি আক্তার ভাই, এবং সেই জেল যখন আইনে বলে জেল যখন পাঠাবেন, তখন জেলা সিদ্ধান্ত নেবে কোন জেলে রাখবে। এটা তো বিচারক সাহেব সিদ্ধান্ত নেবেন না। তাকে ঢাকা জেলে, সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল জেল কাকে, তাদেরকে কোন রুমে রাখবেন, কোন সেলে রাখবেন, কোথায় রাখবেন, এটা জেলার সাহেব সিদ্ধান্ত দিবেন। তো এখানে যদি এই তাজুল আসিফ যে কথাটা বলেছে যে আদালত কি, আদালত বলবে তাদের জামিন নামঞ্জুর করা হবে, তো তারা সেদিনকে হাজির হবে, হাজির হয়ে তারা জামিন চাবে। আপনি ধরে নিলাম যে আদালত তাদের জামিনটা মঞ্জুর করবে না, নামঞ্জুর করে দিবে, ভেরি গুড, করে দেখ, তাদের তো কারো কোনো আপত্তি নাই। নামঞ্জুর করে দেওয়ার পরে
তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেবে। কার কাছে পাঠাবে? থানা পুলিশের কাছে না তো, ওখানে আদালতের সামনে ওই কারাগারের পুলিশ দাঁড়ায় থাকে, কারাগারের পুলিশ তাদের কাছ থেকে নিয়ে নিবে, নিয়ে তাদের কারাগারে নিয়ে যাবে। সেই কারাগার কি সোনাগা হোটেলে, সেই কারাগার কি এই ইয়াতে ওই কেরানীগঞ্জে, না সেই সেনানিবাসে, না সংসদ ভবনে, সেটা তো কারা জেলার ডিসাইড করবে। কারার যে ডিজি আছে সে ডিসাইড করবে তাদেরকে কোন জায়গায় রাখবে। সেখানে তুমি তো বাবা কেউ না, তোমরা তো কেউ না, তখন তুমি কি করবে? তাদেরকে যদি বলা হয় না তুমি ঠিক আছে জামিন দেওয়া হলো, কিন্তু তুমি সেনাবাহিনী তত্ত্বাবধানে থাকবা, এই অর্ডার যদি কোর্ট, তখন কি করবা? এটা দিতে পারে কোর্ট, সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী তত্ত্বাবধানে দিতে পারে, তখন কি করবেন? কেন অযথা এই সমস্ত তাজুলকে সারা বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছেন? যে আতার ভাই আমরা কিছু প্রশ্ন, সারা দেশের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। জি আতার ভাই কিছু প্রশ্ন, আমার ভাইয়ের কাছে অনুরোধ, আপনি কেন রাষ্ট্রটাকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছেন? আপনি বিচার করার দায়িত্ব দিচ্ছেন, আপনি খুব কম্পিটেন্ট লয়ার, আপনি খুব দক্ষ লয়ার, আপনি দায়িত্ব পেয়েছেন, আমি সাধুবাদ জানাই। আপনি দয়া করে তার বিরুদ্ধে মামলাটাকে কোর্টের ভিতরে করেন, কোর্টের বাইরে কথা বলছেন কেন? আপনি তো কোর্টের বাইরে কথা বলার কোনো এখতিয়ার নাই, কোনো এখতিয়ার আপনার নাই কোর্টের বাইরে কথা বলা, এবং জজ সাহেব আপনাকে পারমিশন দিতে পারে না, দিতে পারে না। এটা ন্যায় বিচারের পরিপন্থী হবে, এটা ন্যায় বিচারের পরিপন্থী হবে, আমি আবার বলছি। ন্যায় বিচারের স্বার্থে তাজুল সাহেব আদালতের বাইরে কোনো কথা বলতে পারে না, উনি আদালতের ভিতরে যাই দেন। যে আজকে দেখেছি উনি একটা এভিডেন্স দেন নাই, উনি স্টেটমেন্ট দিয়েছেন, উনি একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন। কি স্টেটমেন্ট দিয়েছেন? প্রধানমন্ত্রী তার অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারির মাধ্যমে গুলি করার অর্ডার দিয়েছেন। মিলিটারি সেক্রেটারি তার সামনে এসে বলছে কথাটা, কোর্টে বলছে, তাতে প্রমাণটা কি? কোন কর্নেলের হুকুমে পুলিশ গুলি করছে? এটা কোনো আইনের কোনো ভিত্তি আছে? এটা আইনগত কোনো কিছু দাঁড়াবে? হ্যাঁ, যদি আপনি যা খুশি তাই আপনি যদি মনে করেন যে আপনি আদালতকে শাস্তি কি দিবেন পূর্ব নির্ধারিত, যেমন আমাদের বেলায় বিএনপি নেতাদের বেলায় আমরা কোর্টে উঠতাম, আমাদের জেল দিয়ে দিত, পূর্ব নির্ধারিত বলেন? এই যে আমাকে আওয়ামী লীগ আমলে একটা মামলায় আমাকে 6 মাসের জেল দিয়ে দিছে। আমার সঙ্গে 35 জন ছাত্র দলের বিভিন্ন ছেলেরা ছিল, যুব দলের ছেলেরা ছিল, তারা ছিল আসামি, তাদের বেকুশ খালাস দিয়েছে। কেন বেকুশ খালাস দিয়েছে? আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি সংসদ হিসেবে ওই এলাকার চাঁদাবাজ, একজন দুর্নীতিবাজ মাদকাসক্ত ছেলেকে শাসন করার জন্য তাকে মারধর করতে বলছি। আমার নির্দেশে ওই মাদকাসক্ত ছেলেটাকে আমরা শাসন করেছি, একটা দুর্নীতিবাজ চাঁদাবাজ ছেলেকে শাসন করেছি, এই ছেলেগুলো আমার নির্দেশে কাজ করেছে। আদালত ওদেরকে বেকসুর খালাস দিয়েছে, আমাকে 6 মাসের জেল দিয়েছে। ভেরি গুড, আমি তো মেনে নিয়েছি এক সংসদ হিসেবে। কিন্তু আমার এই জেলটা জজ সাহেব বেআইনি ভাবে দিয়েছেন, কারণ আমি সংসদ সদস্য, আমাকে স্পিকারের পারমিশন ছাড়া জেল দিতে পারে না। ফলে পরের দিন আমাকে জেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর যেহেতু আদালত ওই 35 জনকে বেকসুর খালাস দিয়ে, ছাত্রকে বেকসুর খালাস দিয়েছে, আই ওয়াজ হ্যাপি, আমার কোনো সুবিধা নাই। পরবর্তীতে মামলাটা উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে, কারণ আমি তো দায় স্বীকার করেছি, এবং আমি এমপি হিসেবে একটা প্রতিষ্ঠান, আমার বানানো আইনেই তো পুলিশ, আমার বানিয়ে আনানো তো জজ, আমার বানিয়ে আনানো তো হাইকোর্ট, জজ কোর্ট, ব্যারিস্টার। আমি তো একা আইন বানাই না, আমরা সংখ্যাগরিষ্ঠ আইন বানাই। কাজে আমি যেটা করবো এটা যদি আমার বাকি এমপিরা সমর্থন দেয়, তাহলে এটি আইন, এটি মানতে হবে। তবে এমপি হিসেবে তো আমি ইন্ডিভিজুয়াল না, একজন এমপি একটি প্রতিষ্ঠান, এমপি একটা জনপ্রতিনিধি। আমি আইন তো রাস্তায় দাঁড়ায় বানাইতে পারি যদি আমাকে অন্য সংসদ সদস্যরা সমর্থন দেয়, আমাকে যদি স্পিকার সমর্থন দেয়, আমাকে যদি চিফ হুইপ সমর্থন দেয়, আমার যদি সংসদ নেতা সমর্থন দেয়, তাহলে আমি যে কোনো আইন বানাইতে পারি, যে কোনো জায়গা থেকে বলতে পারি এটিও আইন হবে। এটি তো আইন করার নিয়ম, সংসদে আইন করা এটি তো নিয়ম। আমি যখন আমি কথা কেন তুললাম, আমাকে যখন পরে দিল উল্টা দিতেন, আমাকে জেল দিয়া 35 জন ছেলেকে জেল দিতেন, তাহলে আমার কপালে দুঃখ ছিল। কিন্তু আপনি 35 জন ছেলেকে আমার কথায় মুক্তি দিয়ে দিচ্ছেন, আমার আমি ধন্যবাদ জানাই। বাইরে আসছি পরে এসপি সাহেব আসছে, আমি এসপি সাহেব বলছি বলছেন আসছেন চলেন, উনি করে স্যার কিসে যাবেন স্যার, আপনি কেমন? উনি বলছে আমার গাড়ি, আপনি গাড়িতে নেন, যেভাবে নেন নেন, আপনি এত কিছু, এত পুলিশ লাগবে না, হুচি করেন না, আপনি শুধু
আপনি শুধু আমার চোখের দিকে খেয়াল রাখেন, অন্যদিকে খেয়াল রাখেন না। যদি আমার চোখ লাল হয়ে যায় তাহলে আপনি আমাকে জেলে নিতে পারবেন না। কাজে আপনি আমার চোখের দেখা থাকেন, আমার চোখটা কি বলে। আমি যদি চোখ লাল হয়ে যায় তাহলে আপনি আমাকে জেলে নিতে পারবেন না। এত শক্তি আপনার এখন হয় নাই। আমার চোখ লাল করব না, আমি মেনে নিয়েছি, আমি জেলটা মেনে নিয়েছি বলে মাঝে মাঝে আমরা ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে আমি ভাই জেলটা হ্যাঁ আমি জেলটা মেনে নিয়েছি বলে আমি বিচারক সাহেবকে ধন্যবাদ দিয়ে আসছি। তাহলে আপনি চিন্তা করেন না, আমি অনেক মামলার আসামি এবং আসামি, কিন্তু আমি কোনো কোর্টে হাজিরা আজ পর্যন্ত নেই। বিএনপির আমলে অনেক মামলা হয়েছে আমার বিরুদ্ধে, একটা হাজিরা দিয়ে ধরে নিয়ে যাবো না, নিয়ে জেলে দে। মামলা দিলে আমি কোর্টে গেছে, আমি যেতে হবে কেন? আমি কি দোষ করছি? দোষ করে তুই আমার প্রমাণ কর। অনেক মামলা আসামি আছে, খুঁজতে খুঁজতে দেখা যাবে অনেক মধ্যে আমি কোথাও 17 থাকো। কারণ আমার তো কথা একটাই, হাজিরা দিলেও জেলে নিবে, না দিলেও জেলে নিবে। তুই ধরে নিয়ে যা আমার নেওয়ার জন্য। কি মামলা দিছ না দিছ, তোর মামলায় হু কেয়ার্স? বুঝতে পারছেন না? আজকে আর্মি অফিসার মামলা দিছে, এই মামলা আমি সেটা আর্মি আমলে নিয়েছে। আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আর্মি আইনের প্রতি শ্রদ্ধা করেছে, আদালতের প্রতি সম্মান জানিয়েছে। আর্মি তাদেরকে নিজের হেফাজতে নিয়ে আসছে এবং তাদেরকে আইনের কাছে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে বলে কথা দিয়েছে। আমি এই জন্য সেনাবাহিনীকে স্বাগত জানাই, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত তারা কার্যকরী করা উচিত। আর আমাদের কিছু বন্ধুরা যারা আর্মির বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, এদেরকে বিনীত হয়ে বলবো, ভাই আপনাদের ব্যক্তিগত আক্রোশ থেকে আর্মির বিরুদ্ধে কথা বলেন না, সমষ্টিগত অবস্থান থেকে কথা বলেন। আতার ভাই আমরা এই বিষয়ে আমরা কি সম্পূরক সেনাবাহিনীতে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কিছু সম্পূরক প্রশ্ন একটু ছোট ছোট করে দিবেন প্লিজ। আজকে আমাদের 55 মিনিটস এর প্রোগ্রাম, আমরা শেষ করব। এই জন্য ছোট ছোট দর্শকরা কিছু প্রশ্ন চায় এবং কিছু প্রশ্ন, যেমন এই যে সেনাবাহিনী ঘিরে যে আজকের বিষয় ঘিরে ষড়যন্ত্র সূচনা যে বিষয়ে কথা বলছি আমরা, যে একটা বিষয় হচ্ছে যে মামলা দেওয়া হয়েছে, দর্শকরা হয়তো অনেকেই জানেন না, অনেকেই আমাদের প্রশ্ন করছেন আসলে কিসের মামলা, কি মামলা দেওয়া হয়েছে, এই বিষয়টা সংক্ষিপ্ত বলেন। যদি আরেকটা বিষয় হচ্ছে যে আর্মিতে একটা চেইন অফ কমান্ড আছে, তো আপনার তো আর্মির একেবারে উপর লেভেল থেকে যদি কোনো আদেশ না আসে তাহলে তো নিচের লেভেলে বা আপনার এরা তো পালন করে না। তাহলে মানে ধরেন শেখ হাসিনা আমলে যে আদেশগুলা, শেখ হাসিনা তো ডাইরেক্ট একজন ব্রিগেডিয়ারকে দিতে পারেন না, বা ডাইরেক্ট একজন মেজর নিতে পারেন না, হয়তো এটা সেনাবাহিনীর প্রধান থেকে হয়ে আসছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আক্তার ভাই, কারণ হচ্ছে অনেক দর্শকরা জানতে চান যে আসলে কি কারণে এই মামলাগুলো হলো, বা এই মামলা কেন এতদিন হলো না। আমরা আজকে প্রায় 14 মাস পরে এই মামলা হয়েছে এবং অনেকেই বলছেন এই মামলা বা এই সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া একটা চক্রান্ত হচ্ছে কিনা, এই বিষয়ে অনেকে বলছেন। জি একটু বলেন আক্তার ভাই প্লিজ। সেনাবাহিনীকে তো এখানে আমরা যেটা দেখতেছি সরকার করতেছে না, এটা আমি দেখতেছি যে চিফ প্রসিকিউটরের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে সে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেনাবাহিনীর প্রতি বিভিন্ন বৈরী বা বেআইনি আচরণ করতেছে, যার ফলে সরকার ব্যাঘাতে পড়তেছে। সরকার তো খুব খুশি মুডে আছে, ফুর্তি মুডে, সরকার কোনো টেনশন নিচ্ছে না। দেন সরকার রুমে চলে গেছেন, নিরুবাসী বাজাচ্ছে, সেটা কেমনে বাজাইছে উনি রুমে দেখতে গেছেন। বাংলাদেশ সমস্যা আছে আমার সরকার মনে করে না। সরকার করতো যে সমস্যা সেনাবাহিনীর মধ্যে সমস্যা, দেশে কিছু হতে পারে, তাহলে তো উনি রুমে যেতেন না। উনি আমাদের খাদ্য নিশ্চিত করার জন্য রুমে গেছেন, সে খাদ্য নিশ্চিত করে আসতে পরে নিশ্চয়ই আমাদের বেঁচে থাকার কোনো সমস্যা না, বাংলাদেশের নিশ্চয়ই কোনো সমস্যা নাই, থাকলে উনি যেতেন না। তার চেয়ে বড় সমস্যা আমাদের খাদ্যের, সেজন্য গিয়েছেন। কাজে আমাদের বাংলাদেশের কোনো সমস্যা নাই, সেনাবাহিনীর কোনো সমস্যা নাই, কোথাও নেই। এটা 22 তারিখে আদালতে যাবে, আদালতে দেওয়া হবে, বিচারক যেটা ভালো মনে করে সেটা করবেন। বিচারক যদি অধীনে ফাঁসির অর্ডার দিয়ে দিবে। তবে এখানে যেটা হয়েছে, তারা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তারা একজন আইনবিদ নিয়োগ করার অধিকার, এবং তাদের পক্ষে মামলা লড়ার মতো অনেক উকিল প্রকাশ্যে দাঁড়াবে। এটা মনে করেন না তাদের পক্ষে উকিল দাঁড়াবে না। এটা ওই বৈষম্য ছাত্র আন্দোলনের মামলা না, এটা হাসিনার পক্ষের মামলা না, এটা অফিসারদের অস্তিত্বের মামলা, তাদের প্রয়োজন মামলা। যে অফিসার গুলো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে তারা কিন্তু সেনাবাহিনীর চৌকস অফিসার, কেরিয়ার অফিসার, ভালো অফিসার, রেসপেক্ট অফিসার, দক্ষ অফিসার।
তাদেরকে বিভিন্ন বড় বড় কাজে দেওয়া হয়েছে, তারা সেই কাজটা দক্ষতার সঙ্গে করতে পেরেছে বলে আরেকটি পক্ষ তাদের বিরুদ্ধে চলে গেছে। তারা অপরাধীরা যারা আছে তারা আগে আইনকে বুড়ো আঙুল দেখায় চলতো, আইনের প্রতি তাদের শ্রদ্ধা ছিল না, আইনকে তারা অপেক্ষা করতো, উকিল ব্যারিস্টার দিয়ে আইনকে তারা অপেক্ষা করতো। তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা অনেক ভালো ভালো কাজ করেছে, এটা মানুষ তাদেরকে অনেক অনেক মানুষ তাদের ভালো কাজের জন্য দোয়া করেছে। যে কোনো কাজের জন্য একটা প্রতিপক্ষ থাকবেই। আমি যখন আমার সন্তানকে কথা না শোনার জন্য চপটেকার দেই, তখন কিন্তু আমার স্ত্রীও আমার সন্তানের পক্ষ নিয়ে নেয়, মাল্লা কেন নেয়। আমার স্ত্রীও কিন্তু আমার সন্তান নিয়ে বলে তুমি ওকে মাল্লা কেন, বাচ্চা মানুষ, ও না একটা ভুল করছে, তুমি মাল্লা কেন নেয়। তো এরকম তো এখন আমরা নিয়ে নিই। এই যে আজকে আমার বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন অফিসার ভাইরা দেখছি টকশোতে এসে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশুদ্ধকরণ করতেছে। আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, ভাই আপনাদের ব্যক্তিগত আপনাদের প্রতি যে কাজ করা হয়েছে সেগুলোর বাইরে কিছু বলেন না, আপনার সমষ্টিগত কিছু বলেন, যে এই যে সেনাবাহিনী সমষ্টিগতভাবে এখানে এই অপরাধটা করেছে, আপনি সেখানে দেখান আপনারা কে কি করছেন, আপনার দৃষ্টিতে আপনি সঠিক কাজই করেছেন, কিন্তু আপনি অন্যের দৃষ্টিতে কি কাজটা করেছেন সেটা সঠিক করেছেন? হ্যাঁ, আপনাকে অন্যায় ভাবে এই জেলখানা রেখেছে, তা আপনিও তো অন্যায় ভাবে তাদের বিরুদ্ধে আজকে মামলা করতেছেন। ওরা অপরাধ করছে বলে তো মানুষ, আপনিও তো নিশ্চয়ই কোনো অপরাধ করছেন, না কেন হলো না, কেন আপনার ধরা হলো, কেন চাকরি থেকে আপনাকে বাদ দেওয়া হলো? নিশ্চয়ই কোন কারণ আছে। আর আপনাকে তো তারা জেলখানায় রেখে হত্যা করে নাই, বেঁধে ফেলেন, আপনি বাঁচায় রাখছে। আপনাকে কি কুরমা পোলাও খাওয়াবে জেলখানার মধ্যে? আপনাকে তাদের যা রেশন ছিল, যা বরাদ্দ ছিল সরকারের যা থাকে তাই তারা খাওয়াইছেন। আপনি আমাদের জেলখানায় যান না, বাংলাদেশে কোন জেলখানায় প্রতিদিন খাবার বাইরে থেকে পাঠাতে হয় না? যদি সরকারি জেলখানায় খাবার দিয়ে জেলখানা থাকতো তাহলে অর্ধেক জেলের লোক 20 বছর আগে মারা যেত। জেলখানায় যদি বাইরে থেকে খাবার দেওয়া না হইতো, খাবারে পাঠানো না হইতো, তাহলে জেলখানায় যারা আছে তাদের অর্ধেক মানুষকে আপনি পাইতেন না, জেলখানায় মারা যেত না খায়া খায়া। তাদের খাবার প্রতিদিন পাঠাতে হয়, অনেকে ভালো ভালো খাবার যায়, এক একজন এমন বড় টিফিন কিনে যায় যে বিয়ে বাড়িতে টিফিন কেনা যায় না, ওই এক টিফিন কিনতে নিয়ে 10 জন 20 জনও খায়। এখনো দেখেন যারা যারা আছে বড় বড় জেলে আছে তাদের খাবার কেমনে কেমনে যায়। এমনকি আওয়ামী লীগের আমলেও আমাদের কোনো এক বন্ধুকে খাওয়ানোর জন্য, জেলখানা খাওয়ানোর জন্য হেলিকপ্টারে বন্ধু খাবার গেছে, হেলিকপ্টারে গিয়ে সে খাবার পৌঁছে দিয়ে আসা হয়েছে। এটা জেলখানার ইতিহাসে আছে। কাজে এখানে জেলখানা তো লোক আটকায় রাখা, তাকে তো শাস্তি দেওয়া না। কাউকে জেলখানায় রাখা মানে তাকে শাস্তি দেওয়া না, তাকে আটকে রাখা। এখন আটকে রাখাটা কারো সাধ্য মতে যত ভালো রাখতে পারে রাখবে, যতটুকু সাধ্য করে সামর্থ্য করে রাখবে। তবে জি আরেকটা বিষয়, এই যে অনেকেই বলছেন যে মানে এটা হচ্ছে সেনাপ্রধানের ব্যর্থতা, সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদেরকে রক্ষা করতে পারলেন না, এটা হচ্ছে সেনাপ্রধানের ব্যর্থতা, এই বিষয়ে অনেকে বলছেন, এই বিষয়ে কি বলবেন? কিন্তু আপনি কথাটা বললেন ঘুরাইয়া। আবার আরেকজন বলছে সেনাপ্রধান তাদেরকে কারাগারে দিচ্ছে না, এটা তাদের ব্যর্থতা। আপনি বলছেন কারাগারে দিচ্ছে বলে ব্যর্থতা, আবার এই যে অনেকে লিখছেন আবার অনেকে লিখছেন, তাজুলদার লিখছেন, আমার গুরুদেব পিনাকি লিখছেন, যে ইলিয়াস লিখছেন, আপনার ওই যে কনক সারোয়ার লিখছেন যে এটা সেনাপ্রধানের ব্যর্থতা, সে তাদের শাস্তি নিশ্চিত করতে পারে নাই। আমরা কার ব্যর্থতা জবাব দিব ভাই রূপক দাদা? আমরা তো সবাই একজন একই রূপে কথা বলেন। তাহলে তো সেনাপ্রধানের তো বিচার হওয়া উচিত। সেনাপ্রধান তো সেই আর্মিতে ছিলেন, সেই আর্মি সিনিয়র অফিসার সেনাপ্রধান ছিলেন না? আমি আপনাদের প্রশ্নটা করেই তো আমার সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি একটা বিশুদ্ধার করলেন। বেড়ে উঠলো না, আপনাকে যেগুলো বলতে পারে আপনি ভারতের দালাল, আপনার এই প্রশ্নের শুদ্ধ যেগুলো বলতে পারে। আমার সেনাবাহিনীর প্রধানের যদি কোনো ব্যর্থতা হয় তাহলে ব্যর্থতা তো ভারতের সেনাবাহিনীর পক্ষে যায়। আমার সেনাবাহিনী প্রধানের ব্যর্থতা ভারত আসবে কেন? এটা তো ভারত আসলে কেন? তাহলে আমার সেনাবাহিনীর ব্যর্থতা আপনি কেন দেখবেন? আমার সেনাবাহিনীর ব্যর্থতাকে আপনি কেন দেখবেন? আমার সেনাবাহিনী সেদিন যদি ডক্টর ইউনূসকে ঢাকায় আইনে যদি সংবাদ না বসাইতো তাহলে সেটা তো আওয়ামী লীগ তাকে ব্যর্থ বলছে যে শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই। আপনি তারটা আমার সেনাপ্রধানের ব্যর্থতা দেখবেন কেন? সেনাপ্রধানের সমর্থন দেন না, সেনাপ্রধানের পক্ষে সবাই থাকেন না, বলেন না আমরা সবাই সেনাপ্রধানের পক্ষে আছি, আমরা দেশের সশস্ত্র বাহিনীর পক্ষে আছি, আমরা সৈনিকদের পক্ষে আছি, সেনাবাহিনীর পক্ষে আছি। তাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না।
তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না, তার বিরুদ্ধে আঙুল তুলে কোন সেনাবাহিনী কথা বলতে পারবে না, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলতে পারবে না। আসেন না সেই প্রশ্ন করে উত্তর দেবো আপনাকে আমি। ভাই আমরা আসেন না সেনাপ্রধানের বিরুদ্ধে ভাই আমরা শুনে সেনাপ্রধানের বিরুদ্ধে আঙুল তুলে কথা বললে, শুনে আমাকে বলছি সেনাপ্রধানের বিরুদ্ধে কেউ কথা বলে তার কি করা উচিত সেই প্রশ্ন করেন, উত্তর দেবো আপনাকে আমি। না আক্তার ভাই আমরা দেখেছি গত 14 মাসে, আক্তার ভাই একটা শুনেন, গত 14 মাসে দেখেছি এই সেনাবাহিনীর জুলাই যোদ্ধা অমুক যোদ্ধা ক্যান্টন উড়িয়ে দেব কি কেউ কিছু করছে? সেনাবাহিনী কাউকে অ্যারেস্ট করছে? ওই যে জুলাই যোদ্ধা ওই যে এমন কথা আমরা কাউকে শুনি নাই। মানুষ আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, আপনি ভগবানের বিরুদ্ধে গালি দেয়। যখন শুনেন, এখন শুনেন, যখন অনাবৃষ্টি হয়, যখন খরা হয়, যখন বন্যা হয়, যখন ভূমিকম্প হয়, তখন মানুষ আল্লাহকে গালি দেয়। যখন মানুষ না খেয়ে থাকে তখন আল্লাহকে মানুষ গালি দেয় যে আল্লাহ তুমি দেখো না আমাকে। এই যে একজনে কি লিখছে আমরা একটু দেখেন, সেনাবাহিনীর প্রধানকে আপনি গালি দিতে পারেন, আপনি 100 গালি দেন, আমার কোনো আপত্তি নেই, সেনাপ্রধান গালি দেন, কিন্তু তাকে জায়গা দিতে পারবেন না। আপনার দর্শকরা কি লিখছে দেখেন, যে আমাদের সেনাবাহিনী হচ্ছে আমাদের গর্ব, অহংকারের একটা বাহিনী। সেই বাহিনীর কিছু সদস্যের উপরে তাদের অভিযোগ উঠেছে, রাজু ভাস্কর্য, রাজু ভাস্কর্য তাদের ছবি হাত করা পরিয়ে এই যে পেস্টুন দেওয়া হচ্ছে, এটা আজকে হচ্ছে, এটা কি সেনাবাহিনীর বামমূর্তি উজ্জ্বল হচ্ছে? এটা তো এটা সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বলে কিছু আসে যায় না। এটা প্রতিটা মানুষের অধিকার আছে তার প্রকাশ করার জন্য, সেই প্রকাশ করার অধিকার। তাহলে ভাস্কর্য বানাচ্ছেন কেন? সেই ভাস্কর্য তো আপনি বানাচ্ছেন, সেই ভাস্কর্য তার অভিব্যক্তি, সেটা তার অভিব্যক্তি। সেখানে সেনাবাহিনী সে তার অভিব্যক্তি ভাবতে পারে, কিন্তু সে তো সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। সেনাবাহিনীকে আপনি এইগুলো কে কোথায় কোন পেপারে লিখলো, কে কোন টক শো করলো, কে কোন, এই যে আপনি মনে করেন যে কি হয়েছে, এরা একটা বিভ্রান্তি ছড়াইছে। আপনি গত পরশুদিন রাত্রে সেনাবাহিনীর কিছু ইউনিট তারা রিপ্লেসমেন্ট হয়েছে, সাধারণ রাত্রে এগুলো হয়, এটা জনৈক ব্যক্তি ছড়াই দিছে, সেনাবাহিনী ওই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসছে। মানে আমাদের ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে আমাদেরকে গুম আরাম করে ফেলছে সারা রাত্রে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল তারা রাত্রে নাইট শিফট চেঞ্জ করছে। নাইট শিফট দিনে চেঞ্জ করবে? তাদের শিফট চেঞ্জ হয় রাতে 2টার সময়। 2টার সময় তারা শিফট চেঞ্জ করতে গেছে, এক শিফট গেছে আরেক শিফট চলে আসছে। সেখানে যেতে গেছে 8 ট্রাক লোক, আসছে 8 ট্রাক লোক। তাহলে কি হলো? এপিসি করে চলে আসছে। এইটা আপনি খবর করতে পারেন, দিতেই পারেন আপনি। এটা দিলে কি হবে? খবর দিতে পারেন না। আমার শেষ করতে দেন, কথা শেষ করতে বোঝার চেষ্টা করেন। আবার উনি বলছে ছাত্ররা বেরিয়ে আসেন, উনি আহ্বান জানিয়েছেন এবং ছাত্ররা আজকে বেরিয়ে আসছে। ঢাকার 9টা কলেজের ছেলে মেয়েরা আজকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সেখানে ভাই জি সেখানে আমি শুনতে পাচ্ছি, বলেন না, আপনাকে মিউট, কথা আসতেছে না, আমার কথা আসতেছে না? জি এখন আসছে, বলেন প্লিজ। এখন কি হচ্ছে, আজকে ঢাকা 9টি কলেজের ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে আসছে। তারা আজকে রাস্তায় নেমে এসে তারা তাদের ইউনিভার্সিটি কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির এই গ্যাজেট করার জন্য তারা দাবি জানাচ্ছে। তাহলে আপনি কি বলবেন যে এরা আর্মিকে ঠেকানোর জন্য আসছে? আজকে শিক্ষক কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করছে তাদের বেতন ভাতার জন্য। তা আপনি কি বলবেন আমার গুরুদেবের কথায় তারা বেরিয়ে আসছে? তো এইভাবে তো রিউমার গুলাকে, একটা ঘটনাকে অন্যভাবে দেখায়া দেশের রিউমার ছড়ায় দেয়। আর সাধারণত মানুষ কি হয়, মানুষ হুজুগে মাথে। আমার দেশে হেলিকপ্টার গেলে পরে এখনো বাংলাদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে গ্রাম থেকে ছেলে মেয়ে বুড়া দৌড়ে আসে হেলিকপ্টার দেখতে। এই 2025 সনেও এই হুজুকে আপনি কি করে আটকাবেন? এখনো যদি একটা মানুষ, সুন্দর একটা মেয়ে মানুষ বুকে পড়ে যায়, কেউ তাকায় দেখে না। আর যদি একটা ল্যাংটা ফকির নিয়েও যায়, সারা মৌলভীও তাকায় দেখে সারা। এই মহিলাটার এবং মহিলার মাথার দিকে চোখ যায় না, বুকে যায় চোখ, নাহলে অন্য জায়গায় চোখ যায়। তাহলে কি করবেন আপনি এগুলোকে? এগুলোকে আপনি কিভাবে শাসন করবেন, কিভাবে কন্ট্রোল করবেন? এটা মানুষের প্রবৃত্তি, সে তার ইচ্ছা মতো আঁকতে পারে, কথা বলতে পারে, তার স্বাধীনতা, এটা করুক না। কিন্তু আপনি সেনাবাহিনীর বিপক্ষে কথা বলার অধিকার রাখেন না। আপনি বলে আপনি মনে হচ্ছে সেনাবাহিনীকে আপনি এই মনে হয় ওই মনে হয়, কিন্তু এই জিনিসগুলো আপনাকে, শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যায়?
কাজে আমি মনে করি এই সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে রুখতে হবে, সেটা সার্ভিং অফিসার বলো আর রিটায়ার্ড অফিসার বলো, তাদের বিরুদ্ধে আমার রুখতে হবে, তাদেরকে বলতে হবে তারা কি কারণে এগুলো বলছে। তাদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জায়গা দিল না, তারা সমষ্টিও সমস্যা নিয়ে আসুক না, তারা সমষ্টিগত কথা বলুক, সামগ্রিকভাবে সেনাবাহিনী কি পরিবর্তন হওয়া দরকার সেটা তারা বলুক। চৌকস অফিসাররা ভালো পোস্টিং যাবে, আর ভালো পোস্টিং যারা যাবে তারা তাদের দায়িত্ব কঠোরভাবে করবে। সেখানে যদি সেনাবাহিনী এটা হলো মেশিন, কিলিং মেশিন, সে মানুষকে কিল করতে হবে, সে মানুষকে কিল করার জন্য সেনাবাহিনী বানানো হয়। এটা বহিঃশত্রুর আক্রমণ থেকে হোক, আভ্যন্তরীণ শত্রু আক্রমণ থেকে হোক, সেনাবাহিনীকে কোন বিল্ডিং এ দাঁড়ানো গুলি মারার জন্য না, পাকিয়ে গুলি করার জন্য না, জন্তু গুলি করার জন্য সেনাবাহিনী অস্ত্র দেওয়া হয় না, মারণ অস্ত্র দেওয়া হয় না, তাকে মানুষকে গুলি করার জন্য দেওয়া হয়। এবং সে বহিঃশত্রু হোক আর অন্তঃশত্রু হোক, সেটা যে হোক। কাজে চৌকস সেনাবাহিনীরা শত্রু চিনে, চৌকস অফিসার যারা তারা চিনে কাকে ধ্বংস করতে পারলে, কাকে নিয়ন্ত্রণ করলে, কাকে গুলি করলে দেশে শান্তি নিশ্চিত হবে। আপনি তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন, তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। রাষ্ট্রের ভূখণ্ড নির্ধারণ করার মালিক সেনাবাহিনী, জনগণ না, আপনি না, ব্যক্তি না। রাষ্ট্রের ভূখণ্ডে নিশ্চয়তা দেওয়া, অখণ্ড রক্ষা করার দায়িত্ব তাদের, তাদের দায়িত্ব পালন করতে হবে। সেই ভূখণ্ড তার বাইরে গেলেও গুলি করা যাবে, ভিতরে ঢুকতে গেলেও গুলি করা যাবে। মেক্সিকোতে কি হচ্ছে দেখতেছেন না? আমেরিকান বর্ডারে কি দেখতেছেন না? ইমিগ্রেন্ট থেকে কেমনে ধরে চোখ বাঁধে ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে, দেখতেছেন না? সেখানে মানবতা লঙ্ঘিত হয় না? আর জনগণ ওই রাষ্ট্রের অধীনে থাকার কারা থাকবে সেটা দেখবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনী, সেটা করবে। তাতে আমার মতো করিম, মরিম, মেজর আক্তার, মেক্তার গুলো মরবে, কোন ব্রিগেডিয়ার কোনটা আছে, কর্নেল আছে রিটায়ার করে এখন সারা টক শোতে চিন্তা করে বলছে আর্মির বিরুদ্ধে। বলেন ওনারা থেকে আমরা চিনি না? ওনারা কি করছেন, কে কত রেশন চুরি করছেন আমরা জানি না, তার বিরুদ্ধে কি অভিযোগ আমরা জানি না? বড় বড় কথা বলেন আপনারা, বলেন একটা ডিওসিসি প্লট পালিয়ে আপনি বাপ ডাকছেন, আর না ডাকলে গালাগালি করেন। আপনি টেলিভিশন হয়ে গালাগালি করেন, এই যে অফিসারগুলো উস্কায় দিয়া কতগুলো চ্যানেলকে তারা আয় করার পথ বের করেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। এটা তো ঠিক করছে না ভাই আপনারা, ফর গড সেক। আপনি এখন আর্মি পেনশন খান, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার অধিকার আপনাদের নাই, কেউ দেয় না। মানে আকার ভাই আমরা কিছু প্রশ্ন চাই। এই সেনাবাহিনীকে যখন আমি শেখ হাসিনার আমলে আমি চুর বলেছিলাম, সবগুলা ব্যবসা নিয়োজিত, তো এই অফিসার গুলোই কিন্তু প্রতিবাদ করছিল। এরাই আজকে তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। ওনারা সবাই এমপি হবেন, এখন সব ইলেকশনে দাঁড়ায় যাবেন, দেখি না কয়টা ভোট পায়, দেখি না, আসুক না। আক্তার ভাই না, আপনি একটা কথা বললেন যে সরকার জানে না, এই যে মামলাটা হয়েছে সরকার জানে না, বা তাহলে এই মামলাগুলার সরকারের অনুমতি ছাড়া কিভাবে করে, এই বিষয়টা কি মানে বলবেন একটু? আপনি স্টেটমেন্টে প্রশ্ন করেন কেন? আমি কখন বললাম সরকার জানে না? আমি কখন বললাম রে ভাই সরকার জানে না? আমি তো বললাম এই সরকারি আদালতটা সৃষ্টি করেছে, সরকার ইনভেস্টিগেশন তৈরি করে দিয়েছে, সরকার প্রসিকিউটর তৈরি করে দিয়েছে। আমি বলছি যে চিফ প্রসিকিউটর ফরমাল চার্জ দাখিল করার আগে সরকারের সঙ্গে আলোচনা করার দরকার ছিল, সে আলোচনাটা দৃশ্যমান হয় না। আমি এটা বলছি, সরকার জানে না তো বলি নাই, সেই জবাবটা সরকার দিবে। আমি আইনের 8-3 ধারা অনুযায়ী বলছি, আন্তর্জাতিক অপরাধ দমন অপরাধ ট্রাইব্যুনাল আইনের 7, 8, 9 ধারা মতো বলছি, এর প্রসিডিউর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী বলছি, 18 এবং 22 অনুযায়ী বলছি যে এটা ফলো করা হয় নাই। আপনি তো এটা বলেন না সরকার, আপনি পরে হেডলাইন করবেন, প্রশ্ন হেডলাইন করবেন, এত বড় একটা বিষয় ভাই, এত বড় একটা বিষয় ফলো করা হয় নাই না, এত বড় একটা বিষয় ফলো করা হয় না, এটা তো একটা মারাত্মক ব্যাপার না? এত বড় একটা বিষয়, এবং একটা বিষয় হচ্ছে কি অবশ্যই আপনি কখন লিখছেন না কেন? আমি তো বলছি, আমি তো বললামই তো। আপনি সরকার জানান, এটা আপনি রেকর্ডটা করে পাঠাতে সরকারের কাছে, এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার। আপনি আমার বক্তব্য রেকর্ড করাইছেন, মানে আপনার নৈতিক দায়িত্ব এই ক্লিপটা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া। এটা আপনার নৈতিক দায়িত্ব। হবে না তো, আমার পাঠাতে হবে না, আমার অনুষ্ঠান আমি আপনার বিজেপি দেখতেছে, আমার অনুষ্ঠান বিজেপি দেখতেছে, আমি আপনার অনুষ্ঠানে বক্তব্যটা দিয়েছি, আপনি ক্লিপ কেটে ওদিকে পাঠিয়ে দিবেন। আমার পাঠাতে দরকার নেই তো আকার ভাই, আমি পাঠাবো কেন? আমি কি সরকারি চাকরি করি? বাংলাদেশের চাকরি করি, বাংলাদেশ সরকার প্রয়োজনে নিবে এখান থেকে, আপনি একটা মিডিয়া চালাচ্ছেন, নিবে। আমি তো বাংলাদেশের চাকরি করি না। আপনি একটা মিডিয়া চালাচ্ছেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমার নৈতিক দায়িত্ব এটা না, ওই সরকার পাঠানো, সরকার নিবে। ওই আমাদের সব ভিডিও ওই ডিজিএফের করে আছে, তাহলে ভাই আপনি সরকারের পক্ষে প্রশ্ন করেন কেন? সরকার ভালো করলো না মন্দ করলো, আপনি কি সরকার কি আপনি খায়?
আমার সরকার নৈতিক ভালো দায়িত্ব, করবো না মন্দ করবো, আমার নৈতিক না সরকার দায়িত্ব ভালো আমি করবো না সবার মন্দ প্রস্তাব করবো। করবো, সবাই পক্ষে করবো বিপক্ষে করবো, এটা নৈতিক দায়িত্ব আমার। আমি একজন নাগরিক, আমার এটা হলো দায়িত্ব আপনার আমি ধান্দার সবার দায়িত্ব। পক্ষে করবো বিপক্ষে করবো। এটা হলো আপনার ধান্দার দায়িত্ব। আর নো, প্রকৃত দায়িত্ব নট হলো দান্দা, সত্য উদ্ঘাটন নট করা। দান্দা। এটা আপনি এই সেন্টেন্স গুলো ইউজ করবেন না, এটা নট এটা দান্দা, প্রকৃত এই ভাইয়া, সেন্টেন্স গুলো আপনি এটা ইউজ প্রকৃত করবেন না, এই সেন্টেন্স গুলো ইউজ আপনার করবেন না। প্রকৃত দায়িত্ব হলো, আপনার প্রকৃত দায়িত্ব আপনি হলো আপনি সত্য আমাকে, উদ্ঘাটন করা। আপনি এই আপনার সেন্টেন্স দায়িত্ব গুলো হলো ইউজ সত্য করবেন না, উদ্ঘাটন দান্দা করা। বলবেন না, আপনি দান্দা বলবেন না, আপনি আমি কি এই করবো সেন্টেন্স গুলো না ইউজ করবেন করবো না। ভাইয়া, ভাইয়া রূপচান আপনি ভাই, দান্দা বলবেন ভাই না, আমি আপনি কি দান্দা করবো বলতে না কি করবো বুঝেন? সেটা আমার ব্যাপার। দান্দা আমি বলতে কি আপনার বুঝেন? আপনি আপনি দান্দা বলতে কি বুঝেন? দান্দা বলতে কি বুঝেন আপনি? এটা আমার দান্দা, করবো, দান্দা হাজার বলতে কি বার বুঝেন? করবো, আমি একবার করবো, আরে 100 বার দান্দা করবো, বলতে কি বুঝেন 1000 বার ভাই? করবো, লক্ষ কোটি বার করবো। ধান্দা মানে হলো আপনি যখন বললেন সরকারের জানানো আপনার উচিত না, এই জন্য বলছি ধান্দা না হলে কেন করছেন তাহলে? সরকার আমার তাহলে জানা কেন উচিত না, করছেন? সরকার নিবে, কেন করছেন? সরকারের ধান্দা না হলে প্রয়োজনে কেন নিবে, করছেন? না, সরকার না, বলে নিবে। ধান্দা না হলে কেন করছেন? আমার তো ধান্দা, আমার ধান্দা, সরকার আপনাদের কিনে নিয়ে যাবে। আপনার দান্দা, আমার দান্দা না, আমার দান্দা না, ধান্দা তাই, আমার ধান্দা তো দান্দা। তাই। ধান্দা না হলে আপনি সত্য উদ্ঘাটন করার জন্য সাংবাদিক, সত্য উদ্ঘাটন করবেন, আমি ওটার তো জন্য আমি প্রশ্ন সালাম করবোই, আমি তো প্রশ্নই করবো। আপনি আপনার আপনাকে পক্ষে গেলে, আপনি আপনার পক্ষে গেলে সেনাবাহিনী প্রধান খারাপ বলে খারাপ বলবেন, দিতে না আপনি তো ভাই। আমি তো সব পক্ষের আমি প্রশ্ন করবো, সহায় পক্ষে করবো, বিপক্ষে করবো। আমার উচিত হইলো আপনার যখন আন্তর্বিদ বিশ্লেষক, আমার আপনার কাছে বিপক্ষে আমরা প্রশ্ন করলে কথা বের উত্তর দিন। করা। হ্যাঁ, আপনি আপনি আমাকে আপনি মনে করেন বিপক্ষে উত্তর উত্তর দিয়েন দিন। না, আপনি মনে করেন উত্তর দেন না, আমার কিন্তু বিশ্লেষণ আমার যেটা দায়িত্ব করবো, হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে সে আপনার সামনে বিশ্লেষণ যদি আপনি নিয়ে আসা। অপরাধী হন, আপনাকে আমি অপরাধী হিসেবে চিহ্নিত করবো। আমার অবশ্যই, বিশ্লেষণে যদি অবশ্যই, আপনাকে অপরাধী মনে হয়, অবশ্যই। আমি আমি অপরাধী হিসেবে কারো করবো। শুনেন, হ্যাঁ, বলুন। আমি কারো পক্ষে এই প্রোগ্রাম করতেছি না। আমার নৈতিক দায়িত্ব থেকে আমার যে প্রশ্নগুলো করা দরকার, হ্যাঁ, এই প্রশ্নগুলো আমি করব। আমরা তো মানে আমি সবাই পক্ষে করতে পারি, বিপক্ষে করতে পারি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমাদের 3 মিনিট আছে। হ্যাঁ আক্তার ভাই, আমরা যে বিষয়টা, যে আপনার ডক্টর ইউনূসের আপনার ইতালি সফর নিয়ে কি বলবেন? আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আপনার কথা বোঝা যাচ্ছে না আক্তার ভাই। আপনার ইন্টারনেটের সমস্যা, আক্তার ভাই কথা বুঝতেছি না। প্রিয় দর্শক, আমার সম্ভবত ইন্টারনেটের সমস্যা হয়েছে। আক্তার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত আক্তার ভাই ইন্টারনেটের সমস্যা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আসলে চেষ্টা করি সব দল, সব মতের মানুষদের আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। আমরা তাদের মতামত, তারা কি ভাবছেন। এখন শুনতে পাচ্ছি ভাইয়া। এখন জি, আপনি জি, যে প্রশ্ন করবেন, হ্যাঁ, আপনি যে প্রশ্ন করবেন ভাইয়া, আপনি যে প্রশ্ন করবেন আমি সেই প্রশ্ন দিব, সেটা আমার বিপক্ষে গেলেও দিব, আপনি বিপক্ষে গেলেও দিব। আপনি তা তো বুঝছি, এটা কার বিপক্ষে গেল এটা ব্যাপার না। আক্তার ভাই, আমরা শেষ করবো আমাদের, আক্তার ভাই আমাদের 3 মিনিট প্রোগ্রাম, 3 মিনিট সময় আছে, আমরা শেষ করবো আক্তার ভাই। ইন্টারনেটেও সমস্যা হচ্ছে। এরপরে প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ সময় রাত 11টা আমরা প্রোগ্রাম করব। আপনারা থাকবেন। আপনার লাইন চলে যাচ্ছে আপনাদের, আমার বন্ধুরা মনে হয় অল্প খুশি না, বুঝছেন, আমার বন্ধুরা খুশি না। এনিওয়ে ভাইয়া শুনেন, এই দেশটাকে, এই দেশে আমরা অনর্থক সব যে যেটা পারে সে রিমার্ক ছড়ায় করতেছে, এগুলো ঠিক হয়ে যাবে। নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হলে পরেই দেশে। জি, ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে আক্তার ভাই। আমরা অনুষ্ঠান আমরা শেষের দিকে। প্রিয় দর্শক, আমরা আপনার রাত 10টায়, বাংলা সময় রাত 11টা, আমাদের ইউকে সময় বিকাল 6টায় আমরা প্রোগ্রাম করব। আপনারা জানেন যে ডক্টর ইউনূস তিনি ইতালি সফরে এসেছেন। ইতালি সফর নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে থাকবেন। জি আক্তার ভাই, আমরা একটু শেষ করবো, আপনার শেষ বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। আপনার মাঝে মাঝে ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার কাছে বিদায় নেই, আপনার কাছে বিদায় নেই, জি, জি, আপনার কাছে বিদায় নেই। আমরা একটা সুষ্ঠু নির্বাচন হলে, দেশে সুষ্ঠু নির্বাচন হলে, নির্বাচনটা সঠিকভাবে হলে দেশ শান্তি ফিরে আসবে, মানুষ দিক নির্দেশনা পাবে, আপনারা সবাই ভালো থাকবেন, আরো সুন্দর হবে দেশ। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুক। ইনশাআল্লাহ আপনার অনুষ্ঠান শুনবো, পরবর্তী অনুষ্ঠান। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আক্তার ভাই, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা নাই। এই বয়সে আক্তার ভাই আপনি এসে, আপনি বসিয়ার রাজনীতিবিদ, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে, জানার আছে। এই জন্য আমরা অনেক প্রশ্ন করি, দর্শকদের প্রশ্ন করি, যে প্রশ্নগুলো থেকে আমরা অনেক তথ্য পাই। এবং আক্তার ভাই, আপনি জানেন যে আপনার যে বক্তব্যগুলো আমরা যখন ভিডিওতে দিই, হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে, কথা শুনে। কারণ বাংলাদেশের সত্য কথা বলার মানুষ কম, সাহস নিয়ে সত্য কথা বলার মানুষ খুব কম। এর মধ্যে যে 2-1 জন এই মুহূর্তে আছেন, এর মধ্যে আপনি একজন। এই জন্য আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি
পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো, বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের কঠিন একটি সময় পার করছে। আপনারা জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে কঠিন একটি সময় কিন্তু পার হচ্ছে এবং দেশে এখনও নিয়ন্ত্রণ নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সরকার এখনও দেশ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। দেশের মধ্যে অরাজকতা, দুর্নীতি, রাহাজানি ঠিক আগে যেরকম ছিল এখনও সেরকমই বা তার চেয়ে বেড়ে গেছে, কমে নাই এরকম অবস্থা। দোকানদার যারা ব্যবসা করছে তারা ঠিকমতো ব্যবসা করতে পারছে না। চাঁদাবাজ যে পরিমাণ বেড়েছে, সরকার এগুলা মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রিয় দর্শক, তাই সরকার আসলে কতদিন টিকবে বা টিকবে না, বা নির্বাচন আগেই সরকার সরে যাবেন বা নির্বাচনই হবে কিনা, নানান প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনাদের মতামত কি এবং আজকের ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।